হ্যালো বন্ধুগণ, আমি সাধনা সম্পূর্ণ নতুন একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি অনেকটা কষা মাংসের মতো খেতে লাগবে সেরকমই একটা সয়াবিনের দুর্দান্ত স্বাদের রেসিপি। সয়াবিন এইভাবে রান্না করলে গরম গরম ভাত, রুটি, পরোটা, এমনকি ফ্রাইড রাইসের সাথে খেতেও কিন্তু দারুণ লাগে। রেসিপিটি বানানোর জন্য দেখো গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা সসপ্যান বসিয়ে দিলাম। সসপ্যানের মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো তার মধ্যে আমি দিয়ে দেবো সয়াবিন। এখানে আমি মাত্র 100 গ্রাম সয়াবিন নিয়েছি, তবে সয়াবিনের পরিমাণটা তোমরা আরও বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। সয়াবিনগুলোকে জলের মধ্যে দিয়ে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে জলটাকে জাস্ট একটু টকবক করে ফুটতে দিতে হবে। জলটা যখনই টকবক করে ফুটতে শুরু করবে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। জলটা দেখো খুব সুন্দরভাবে একদম টকবক করে ফুটতে শুরু করেছে। তো এইভাবে খুব ভালো করে সয়াবিনগুলোকে একটু জলের সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটু ধামা চাপা দিয়ে রাখতে হবে। মানে ঢাকনাটা বন্ধ করে জাস্ট 4 থেকে 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিতে হবে। এতে দেখবে সয়াবিনগুলো ফুলে একদম ডবল হয়ে যাবে আর একদম নরম তুলতুলে সফট হয়ে যাবে। তো এখন আমি তোমাদের প্রায় 4 থেকে 5 মিনিট পরে দেখাচ্ছি। সয়াবিনগুলো দেখো কত সুন্দর ফুলে ডবল হয়ে গেছে আর একেবারেই কিন্তু নরম তুলতুলে সফট হয়ে গেছে। তো এখন এই সয়াবিনগুলোকে খুব সুন্দর করে জল ছেঁকে ছেঁকে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নেব। তো সমস্ত সয়াবিনগুলোকে দেখো খুব সুন্দর করে জল ছেঁকে ছেঁকে অন্য একটা বোলের মধ্যে তুলে নিয়েছি। তো তারপরে সয়াবিনের মধ্যে দিয়ে দিতে হবে একটু ঠান্ডা জল। একটু ঠান্ডা জল দিয়ে সয়াবিনগুলোকে জাস্ট 2 মিনিট রেখে দিলেই দেখবে সয়াবিনগুলো খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে যাবে। তো তারপরে সয়াবিনগুলোকে খুব ভালো করে জল চিপে চিপে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিতে হবে। এতে সয়াবিনের যে একটা গন্ধ থাকে সেটাতে চলে যাবে। সাথে সাথে সয়াবিনগুলো বেশ একটু শুকিয়ে যায়। রান্না করার সময় সয়াবিনের মধ্যে সমস্ত ঝোল মশলা খুব সুন্দরভাবে সয়াবিনগুলো সোপ করে, যার কারণে সয়াবিনটা খেতে আরও বেশি টেস্টি হয়। সমস্ত সয়াবিনগুলোকে দেখো খুব সুন্দর করে জল চিপে চেপে আমি একটা বোলের মধ্যে তুলে নিলাম। সয়াবিনগুলো দেখো কত সুন্দর নরম হয়ে গেছে, একেবারেই কিন্তু নরম তুলতুলে সফট হয়ে গেছে। তো এখন এই সয়াবিনটাকে আমি একটু ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে একটু লবণ, তার সাথে দিতে হবে সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো, আর আমি এর মধ্যে দেবো খুব সুন্দর একটা রঙের জন্য একদমই সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তার সাথে এর মধ্যে জাস্ট 1 চামচের মতো দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল। সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে একদম ঘোটানাটা করে চামচ দিয়ে মিশিয়ে নেব। আমি তো চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি, তোমরা হাত দিয়েও মিশিয়ে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। সমস্ত সয়াবিনগুলোকে খুব সুন্দর করে ম্যারিনেট করে একটা সাইডে আমি রেখে দিলাম। তো তারপরে আমি রান্নাটা করে নেব। তার জন্য দেখো সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হয়ে গেলে একটা তেজপাতাকে একদম তেনা তেনা করে ছোটো ছোটো করে ছিঁড়ে দিয়ে দিতে হবে। তার সাথে একটা শুকনো লঙ্কাকে একদম তেনা তেনা করে ছিঁড়ে দিয়ে দিতে হবে। তার সাথে এর মধ্যে দেবো 2টো এলাচ আর 2 টুকরো দারচিনি। এতে ভাজা মশলার ঘ্রাণটা কিন্তু দারুণ হবে। তার সাথে 1 চামচ ভর্তি করে দিয়ে দিলাম গোটা ধনে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব ভালো করে নেড়ে ছেড়ে প্রথমে এই শুকনো লঙ্কা, তেজপাতা, ধনেটাকে একটু হালকা করে ভেজে নেব, কারণ এইগুলোকে ভাজতে বেশ একটু সময় লাগে। তো এইগুলোকে একটু হালকা করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি 1 চামচ ভর্তি করে দিয়ে দেবো গোটা জিরে। তারপরে ঠিক একই রকমভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব ভালো করে নেড়ে ছেড়ে এই গোটা মশলাগুলোকে একটু নেড়ে ছেড়ে হালকা করে ভেজে নেব। বেশ একটু মুচমুচে হবে আর খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসবে। তখন কিন্তু মশলাগুলোকে নামিয়ে নেব, খুব বেশি যেন পুড়ে না যায়। তো খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে এসেছে আর মশলাটা বেশ একটু মুচমুচে হয়ে গেছে। তো এখন এই ভাজা মশলাটাকে একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নেব। তারপরে মশলাটাকে আমি পরে গুঁড়ো করে নেব। তো তারপরে ওই কড়াইতে আমি 2 থেকে 3 চামচ দিয়ে দেবো সরষের তেল। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে তখন তেলটাকে খুব ভালো করে নেড়ে ছেড়ে একটু এই কড়াইয়ের গায়ে ছড়িয়ে দিতে হবে। তেলটাকে আর কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নিতে হবে। তো তারপরে এর মধ্যে আমি আগে থেকে ম্যারিনেট করা সয়াবিনগুলো দিয়ে দেবো। কড়াইটাকে যদি একটু ভালো মতো গরম করে নেওয়া হয় তাহলে সয়াবিনগুলো ভাজার সময় দেখবে একটুও কিন্তু কড়াইতে লেগে যাবে না। আর ম্যারিনেট করার সময় অবশ্যই একটু সয়াবিনের মধ্যে তেল দিয়ে ম্যারিনেট করবে, তাহলে ভাজার সময় কিন্তু একটুও সয়াবিনগুলো কড়াইতে লেগে যাবে না, খুব সুন্দরভাবে কিন্তু সয়াবিনগুলো ভাজা হয়ে যাবে। তো তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সয়াবিনগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। সয়াবিন একটু লাল লাল করে ভেজে নিলে খেতে কিন্তু দারুণ লাগে। সয়াবিনগুলো ওইদিকে ভাজা হতে থাক, ততক্ষণে দেখো এখানে আমি নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজের খোসাগুলোকে আগে থেকে খুব সুন্দর করে ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। সাথে নিয়েছি একটা মিডিয়াম সাইজের লাল টুকটুকে পাকা টমেটো। প্রথমে আমি পেঁয়াজ দুটোকে কেটে নেব। পেঁয়াজ দুটোকে একদম রাফলি চপ করে নেব। খুব বেশি যে একদম ঝিরিমিরি করে কুচি করতে হবে সেরকম কোনো ব্যাপার না। তোমরা চাইলে কিন্তু এর থেকে আর একটু বড় বড় পিস করে কেটে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। আমি তো আমার সুবিধা মতো ছুরির সাহায্যে কেটে নিচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতো বটি দিয়েও কেটে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। 2টো পেঁয়াজকে দেখো খুব সুন্দর করে রাফলি চপ করে নিলাম। সাথে আমি মিডিয়াম সাইজের পাকা টমেটোটাকে একটু পিস করে কেটে নেব। খুব বেশি যে একদম ঝিরিমিরি করে কুচি করবো সেরকম কোনো ব্যাপার না। এরকম করে দেখো একটু বড় বড় পিস করে কেটে নিলাম। পেঁয়াজ টমেটো খুব সুন্দর করে কাটা হয়ে গেছে। তো তারপরে দেখো আবারও চলে আসলাম কড়াইয়ের কাছে। এদিকে দেখো সয়াবিনগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। সয়াবিনগুলোকে এখন একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। আর সয়াবিনগুলো দেখো ভাজার সময় একটুও কিন্তু কড়াইতে লেগে নেই, কড়াইটা কিন্তু পুড়েও যায়নি। খুব সুন্দরভাবে দেখো সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে। তো এখন এই সয়াবিনগুলোকে খুব সুন্দর করে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিতে হবে।
তো সয়াবিনগুলোকে ঠিক এইরকম করে একটু লাল লাল করে ভেজে নিলে খেতে কিন্তু দারুণ লাগবে। তো তারপরে ওই কড়াইতে জাস্ট 2 চামচের মতো দিয়ে দিলাম একটু সরষের তেল। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি আগে থেকে কেটে রাখা দুটো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দুটোকে একটু বড় বড় পিস করে কেটে দিয়ে দিলাম। সাথে মাত্র হাফ ইঞ্চি মতো আদাকে একটু ছোটো ছোটো পিস করে কেটে দিয়ে দিলাম। তার সাথে আমি 7 থেকে 8 কোয়ার মতো দিয়ে দিলাম রসুন। রসুন আর পেঁয়াজের পরিমাণটা তোমরা আরও কমিয়েও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। সাথে দিয়ে দিলাম মাত্র 3টে কাঁচা লঙ্কা। তবে ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে অনুসারে এখানে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেবে। সাথে আমি যে টমেটোটা কেটে রেখেছিলাম সেই টমেটোর টুকরোগুলো দিয়ে দিলাম। সাথে প্রায় 1 মুঠোর মতো দিয়ে দিলাম একটু কাজু বাদাম। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কন্টিনিউ নেড়েচেড়ে এইগুলোকে একটু হালকা লালচে করে ভাজতে হবে। খুব বেশি যে একদম লাল লাল করে ভাজবো সেরকম কোনো ব্যাপার না। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে দেখো সমস্ত কিছুকে এরকম করে একটু হালকা লালচে করে ভেজে নিলাম। খুব সুন্দর একটা ভাজা গ্রান যখন বেরিয়ে এসেছে তখন এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। তো সমস্ত মশলাগুলোকে খুব সুন্দর করে দেখো একটা পাত্রের মধ্যে আমি তুলে নিয়েছি। তো এখন এই ভাজা মশলাগুলোকে খুব ভালো করে ঠান্ডা করে তারপরে মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট করতে হবে। গরম অবস্থায় মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট করা যাবে না, তাই খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। তো ভাজা মশলাগুলো ওইদিকে ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমি যে গোটা জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা একসাথে ভেজে রেখেছিলাম সেই ভাজা মশলাগুলোকে শিলের মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব। যেহেতু অল্প মশলা আমি শিলের মধ্যে দিয়ে খুব সুন্দর করে গুঁড়ো করে নেব। তোমরা চাইলে কিন্তু মিক্সিং জারের মধ্যে দিয়েও গুঁড়ো করে নিতে পারো অথবা হামানদিস্তাতে সাথে গুঁড়ো করে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো সমস্ত মশলাটাকে দেখো খুব সুন্দর করে একদম মিহি করে গুঁড়ো করে একটা ছোট্ট বাটির মধ্যে আমি তুলে নিলাম। আর অবশ্যই কিন্তু ভাজা মশলাটাকে এইভাবে একটু ধামাচাপা দিয়ে রাখতে হবে, নাহলে ভাজা মশলার যে সুগ্রানটা সেটা কিন্তু উড়ে যাবে। তো ভাজা মশলাটাকে একটা সাইডে আমি রেখে দিলাম। আর এইদিকে দেখো পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা এগুলো খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। তো এখন এইগুলোকে মিক্সিং জারের মধ্যে দিয়ে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। সমস্ত ভাজা মশলাগুলোকে দেখো মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। তো এখন আমি এর মধ্যে বেশ অনেকটা পরিমাণে দিয়ে দেবো ফ্রেশ ধনেপাতা। ডাঁটি সমেত খুব সুন্দর করে জল দিয়ে ধুয়ে ধনেপাতাগুলো দিতে হবে। তার সাথে পরিমাণ মতো জল দিয়ে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে সমস্ত কিছুকে একসাথে একদম মিহি করে পেস্ট করে নেব। তো সমস্ত মশলাগুলোকে একসাথে দেখো একদম মিহি করে পেস্ট করে নিলাম। আর ধনেপাতা দেওয়ার কারণে কালারটাও সুন্দর হয়, সাথে সাথে স্বাদ আর গন্ধটাও কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। তো সমস্ত মশলাটাকে এরকম একটা বোলের মধ্যে দেখো ঢেলে নিলাম। তো এখন আমি রান্নাটা করে নেবো, তার জন্য দেখো সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। ওই কড়াইটাকে খুব ভালো করে একটু পরিষ্কার করে নেওয়ার পরে কড়াইতে আমি জাস্ট 2 থেকে আড়াই চামচের মতো দিয়ে দিলাম একটু সর্ষের তেল। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে গেছে 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন, তার সাথে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। শুকনো লঙ্কার ভাজার ঘ্রাণটা কিন্তু দারুণ লাগে। সাথে 2 টুকরো এলাচ আর দিয়ে দিলাম 2 টুকরো দারচিনি। তারপরে খুব ভালো করে নেড়েচেড়ে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। যখন এই ফোড়ন থেকে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে এসেছে তখন আমি এর মধ্যে মিক্সিং জারে বেটে রাখা মশলাগুলো দিয়ে দেবো। যেহেতু এই মশলাগুলো আগে থেকে একটু হালকা করে ভাজা ছিল, তাই মশলাগুলোকে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি সঙ্গে সঙ্গে বেশ কিছুটা গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। তো মশলার এই পেস্টটাকে কড়াইতে দিয়ে কন্টিনিউ এইভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, নাহলে কিন্তু মশলাটা আবার তলা দিয়ে পুড়ে যেতে পারে। তো মশলাটাকে খুব ভালো করে একটু ঘোটানাটা করে মেশানো হয়ে গেলে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তার সাথে দিতে হবে পরিমাণ মতো হলুদের গুঁড়ো। তার সাথে খুব সুন্দর একটা রঙের জন্য এর মধ্যে দিতে হবে সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তার সাথে একদমই সামান্য পরিমাণে দিয়ে দিলাম জিরের গুঁড়ো। তার সাথে সামান্য পরিমাণে দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলা আমি একদমই অল্প করে দিলাম, তবে মশলার পরিমাণটা তোমরা আরও বাড়িয়েও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। গুঁড়ো মশলাগুলোকে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে বেশ কিছু সময় ধরে খুব ভালো করে মশলা রেখে কষিয়ে নেব। যতক্ষণ না এই মশলার জলীয় ভাবটা বেশ একটু শুকনো শুকনো হয়ে আসছে ততক্ষণ অবধি মশলাটাকে কন্টিনিউ এইভাবে নেড়েচেড়ে মেশাতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে মেশাতে হবে। তো 4 থেকে 5 মিনিট সময় ধরে মশলা খুব সুন্দর করে কষিয়ে নিলাম। তো এখন আমি এর মধ্যে হাফ চামচ দিয়ে দিলাম কসুরি মেথি। কসুরি মেথিটাকে হাতের মধ্যে দিয়ে খুব সুন্দর করে একটু ডলে দিতে হবে, এতে দেখবে রান্নার স্বাদ আর গন্ধ আরও দ্বিগুণ বেড়ে যাবে। তার সাথে হাফ চামচ চিনি কিন্তু অবশ্যই দেবে। একটুখানি চিনি দিলে সয়াবিনের এই রেসিপিটা বেশি একটু হালকা মিষ্টি মিষ্টি খেতে হবে। গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। তো হাফ চামচ চিনি কিন্তু অবশ্যই দিতে হবে। সাথে সামান্য পরিমাণে জল দিয়ে আরও একবার মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। কাজু বাদাম বেটে দেওয়ার কারণে কিন্তু মশলাটা খুব তাড়াতাড়ি কড়াইতে লেগে যায়, খুব তাড়াতাড়ি পুড়ে যায়। তাই কন্টিনিউ নেড়েচেড়ে কিন্তু মশলাটাকে এইভাবে কষিয়ে নিতে হবে। তো মশলাটাকে একটুখানি নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা সয়াবিনগুলোকে দিয়ে 3 থেকে 4 মিনিট সময় ধরে সয়াবিনগুলোকে কন্টিনিউ এইভাবে নেড়েচেড়ে মশলার সাথে একটু কষিয়ে নেব। আস্তে আস্তে দেখবে সয়াবিনের যে মশলাটা সেটা কিন্তু বেরিয়ে আসবে আর সয়াবিনগুলো মশলার সাথে খুব সুন্দরভাবে মজে যাবে, যার কারণে সয়াবিনটা খেতে আরও বেশি টেস্টি হবে।
তো গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে কন্টিনিউ নেড়েচেড়ে সয়াবিনগুলোকে মশলার সাথে খুব ভালো করে দেখো নেড়েচেড়ে কষিয়ে নিলাম। তো এখন আমি এর মধ্যে পরিমাণ মতো অ্যাড করে দিলাম গরম জল। রান্নাটা আমি একটু মাখো মাখো করে করব, সে আন্দাজে পরিমাণ মতো গরম জল অ্যাড করে দিলাম। তারপরে খুব ভালো করে মিশিয়ে নেব, যাকে বলে এদিক ওদিক জিনিস দিয়ে খুব সুন্দর করে একটু নেড়েচেড়ে মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে 6 থেকে 7 মিনিট সময় ধরে সয়াবিনের ঝোলটাকে রান্না করে নিতে হবে। আর মাঝখানে কিন্তু 2-1 বার অবশ্যই ঢাকা তুলে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে যেহেতু কাজু বাদাম বাটা দিয়ে আছে, খুব সহজে কিন্তু কড়াইতে লেগে যাবে, তাই 2-3 বার ঢাকা তুলে অবশ্যই কিন্তু ঝোলটাকে একটু এইভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর করে দেখো সয়াবিনের ঝোলটাকে রান্না করে নিয়েছি। নামানোর আগে এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু শাহি গরম মশলার গুঁড়ো। তারপরে যে ভাজা মশলাগুলোকে আমি গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দেবো ভাজা মশলা, একটু শাহি গরম মশলার গুঁড়ো, একটু ভাজা মশলা গুঁড়ো, তার সাথে যদি 1 চামচ ভর্তি করে ঘি দেওয়া হয় তাহলে সয়াবিনের এই রান্নার স্বাদ আর গন্ধ আরও দ্বিগুণ বেড়ে যাবে। এর মধ্যে যেহেতু 1 মুঠো কাজু বাদাম বাটা দিয়ে আছে, সাথে একটু কসুরি মেথি ডলে দেওয়া আছে, সয়াবিনের এই রান্নার স্বাদ আর গন্ধ জাস্ট অপূর্ব লাগে। একবার এইভাবে বানিয়ে খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। সবশেষে একটু শাহি গরম মশলার গুঁড়ো, একটু ভাজা মশলা, তার সাথে 1 চামচ ভর্তি করে ঘি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিতে হবে। এতে শাহি গরম মশলার গন্ধ, ঘিয়ের গন্ধ আর ভাজা মশলার গন্ধটা খুব সুন্দরভাবে রান্নার সাথে মিশে যাবে, যার কারণে রান্নার স্বাদ আর গন্ধ আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো এখন একটা বোলের মধ্যে আমি সার্ভ করে দেবো। সার্ভ করতে করতে তোমাদের কাছে রিকোয়েস্ট করবো, আজকে সয়াবিনের দারুণ টেস্টি রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন রেসিপি আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে। উপর দিয়ে একটু ধনেপাতা কুচি দিয়ে এইভাবে সার্ভ করতে হবে, দেখতে কিন্তু দারুণ লাগবে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।